বন্ধুরা, এই পৃথিবীতে বিদ্যুৎ এমন একটা জিনিস যার উপরে মানব সভ্যতা প্রায় সম্পূর্ণই নির্ভরশীল। কিন্তু আপনি কি জানেন, ঘরে একটি সুইচ অন করে লাইট, পাখা, এসি এবং ফ্রিজের মতো বৈদ্যুতিক সরঞ্জাম চালু করা যতটা সহজ, এর বিদ্যুৎ তৈরি করা ততটাই কঠিন। বিদ্যুৎ তৈরির জন্য বিশ্বে থার্মাল, নিউক্লিয়ার, হাইড্রো, উইন্ড, সোলার এবং বায়োমাসের মতো অনেক ধরনের পাওয়ার প্ল্যান্ট রয়েছে। কিন্তু আজও বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গাতেই শুধুমাত্র কয়লা চালিত থার্মাল পাওয়ার প্ল্যান্টই রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শেষ পর্যন্ত কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় এবং তারপর বড় বড় তারের মাধ্যমে আমাদের ঘরে পৌঁছায়। কিন্তু তার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, বিদ্যুৎ তৈরির জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হচ্ছে কয়লা। বাংলাদেশ এবং ভারতে অধিকাংশ ক্ষেত্রেই কয়লা দিয়ে এই বিদ্যুৎ তৈরি করা হয়। ভারতের সরকারের কয়লা মন্ত্রণালয়ের মতে দেশের প্রায় ৭৫% বিদ্যুৎ উৎপাদিত কয়লা চালিত পাওয়ার প্ল্যান্ট থেকেই হয়। এই পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে একটি বড় জায়গা প্রয়োজন হয়, যেখানে পানি সরবরাহের জন্য একটি জলধারাও তৈরি করা যায়। তাই ভারতের বেশিরভাগ পাওয়ার প্ল্যান্ট নদীর ধারেই তৈরি করা হয়। এই প্ল্যান্টগুলো সাধারণত 2 থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে, যার অর্ধেকের বেশি অংশ কয়লা দখল করে থাকে। কিন্তু এই কয়লাকে এত গুরুত্ব কেন দেওয়া হয়, চলুন এটা বিস্তারিতভাবে বুঝে নেই। বন্ধুরা, একটি 1000 মেগাওয়াট কয়লা প্ল্যান্ট একদিনে 9000 টনেরও বেশি কয়লা ব্যবহার করে। অর্থাৎ যদি একটি মালগাড়িতে 100 টন কয়লার 90টি বগি থাকে, তাহলে সেই পুরো মালগাড়িটি একদিনেই খরচ হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের জন্য কয়লা ভরা 365টি ট্রেনের প্রয়োজন হবে। অন্যদিকে বড় পাওয়ার প্ল্যান্টের জন্য এর চেয়েও বেশি কয়লার প্রয়োজন হয়। এখন বিদ্যুৎ তৈরির জন্য বয়লার থেকে শুরু করে টারবাইন এবং জেনারেটর পর্যন্ত অনেক বড় বড় যন্ত্রপাতি চালানোর প্রয়োজন পড়ে, যেগুলো চালু করতেই কয়েক ঘন্টা লেগে যায়। সেক্ষেত্রে কয়লা চালিত পাওয়ার প্ল্যান্ট 24 ঘন্টা কাজ করতে থাকলে তবেই সস্তায় বিদ্যুৎ তৈরি হতে পারবে। এ কারণেই প্ল্যান্টের সবচেয়ে বড় অংশে শুধু কয়লা সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে কখনো কয়লার অভাব না হয়। ভারতে বেশিরভাগ পাওয়ার প্ল্যান্টে প্রায় 1.5 মিলিয়ন টন কয়লা একসাথে সংরক্ষণ রাখা থাকে, যা প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী 40 থেকে 60 দিনের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয়। এখন এই কয়লা এদিক থেকে সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলা যায় না, তাই এগুলো সংরক্ষণের জন্য আলাদা করে কয়লার আঙ্গিনা বা কোল ওয়ার্ড তৈরি করা হয়। যখন মালগাড়িগুলো পাওয়ার প্ল্যান্টের অমূল্য ধন অর্থাৎ কয়লা নিয়ে প্ল্যান্টে পৌঁছায়, তখন একে একে সব বগিকে আলাদা করা হয় এবং পানির ফোয়ারা দিয়ে ধোয়া হয়। এর ফলে কয়লা কিছুটা ভিজে যায়, যাতে যখন বগিগুলো উল্টানোর পালা আসে তখন ধুলো যেন না ওড়ে। এটিকে প্রি ওয়েটিং প্রক্রিয়া নামেও জানা যায়। এখানে বলে রাখি, ধুলো না ওড়ার কারণেই প্ল্যান্টে সংরক্ষিত কয়লা প্রতিদিন ভিজিয়ে রাখা হয়। যাই হোক, এই ভেজা কয়লা ভর্তি সব বগিকে একে একে একটি নির্দিষ্ট জায়গায় আনা হয়। সেখানে একটি মেশিন সেগুলোকে তুলে পুরোপুরি উল্টো করে দেয়, যার ফলে বগিগুলোর সব কয়লার আঙিনায় নিচে ক্রমাগত ঘুরতে থাকা পরিবাহক বেল্টের বা কনভেয়র বেল্টের ওপর পড়তে থাকে। এই বেল্টগুলো কয়লাকে এগিয়ে নিয়ে গিয়ে স্টোরেজে ফেলে দেয়। রেলগাড়ির বগি খালি করার এই মেশিনটিকে ওয়াগনার টিপলার নামে জানা যায়। এখন এই কয়লাকে আবার পরিবাহক বেল্টের সাহায্যে প্রয়োজন অনুযায়ী বোল মিলে পাঠানো হয়। এই মেশিনটি ছোট ছোট পাথরের মতো পরস্পরের সাথে আটকে থাকা কয়লাগুলোকে ক্র্যাশ করে গুঁড়ো করে ফেলে। হ্যাঁ, এটা সেই কাঠ কয়লার গুঁড়ো যা বড় বড় কোম্পানিগুলো পরিশুদ্ধ করে বাজারে বিউটি প্রোডাক্ট হিসেবে বিক্রি করে। কয়লাকে গুঁড়োতে পরিণত করলে এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, অশুদ্ধি আলাদা করতে সাহায্য করে এবং গুঁড়ো আকারে এটি বেশি ভালোভাবে পড়ে। এরপর এই কালো গুঁড়োকে পরিবাহক বেল্টের মাধ্যমে বিশাল আকৃতির বয়লারে পাঠানো হয়, যেখানে এই কয়লার সাথে আগুন ধরে ফেলে। পুরোপুরি পুড়ে যাওয়ার পর কয়লার যে ভারী ছাই হয় তা নিচে জমা হয়, যাকে বটম অ্যাশ বলা হয়। পরিবাহক বেল্টের সাহায্যে একে সরিয়ে নিয়ে কোনো ফাঁকা জায়গায় রাখা হয়, যাতে পরে শান্তভাবে তা বের করে ব্যবহার করা যায়। অন্যদিকে হালকা ছাই উপরে উঠে আসে, এই ছাইকে ফ্লাই অ্যাশ বলা হয় এবং এটিকে চিমটির মাধ্যমে ফিল্টার করে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এভাবে পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাকারী কয়লার কাজ শেষ হয়। কিন্তু এখন বিদ্যুৎ তৈরির 50% কাজ বাকি। কয়লা পোড়ানোর কারণে যে আগুন তৈরি হয়েছিল তা বয়লার হয়ে সেকশনে পৌঁছে যায়। সেখানে অনেকগুলো পানির টিউব থাকে, যাতে পানি ভরা থাকে। এই সব টিউব গরম হয়ে পানির স্টিমে অর্থাৎ ভাপে পরিণত হয়। এখন যখন এই স্টিম সুপারহিট হয়ে যায়, তখন পাইপের সামনের অংশ খুলে দেওয়া হয়, যাতে এই স্টিম সেই পাইপ দিয়ে ভ্রমণ করে সামনে পৌঁছায়। লক্ষণীয় বিষয় হচ্ছে যে স্টিম এবং আগুনের সাথে কাজ করা এই পাইপের ভেতরে ও বাইরে ভেতরের দিকে ইনসুলেশনের একটি স্তর লাগানো থাকে, যাতে ভাপের তাপমাত্রা ভ্রমণের সময় কমে না যায়।
বন্ধুরা, এখন আমরা ভাপ নিয়ে পাওয়ার প্ল্যান্টের সেই অংশে পৌঁছেছি যার অস্তিত্ব ছাড়া বিদ্যুৎ তৈরি করা অসম্ভব। হ্যাঁ, আমরা বলছি টারবাইনের কথা, যা পাইপ থেকে নির্গত স্টিম অর্থাৎ উচ্চচাপ বাষ্পের আঘাতে দ্রুত ঘুরতে শুরু করে। এই সময় টারবাইনের ব্লেডগুলোর ভাপের তাপ এবং চাপ নিজের ওপর নিয়ে নেয়, যার ফলে ধীরে ধীরে স্টিম ঠান্ডা হতে থাকে। এ কারণে স্টিমের সংস্পর্শে আসা টারবাইন প্রথম অংশটি হাই প্রেসার টারবাইন নামে পরিচিত, আর যে অংশটি সবশেষে স্টিমের সংস্পর্শে আসে তাকে লো প্রেসার টারবাইন বলা হয়। এখন টারবাইন ঘোরার কারণে একটি উচ্চ যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, যা সাথে সাথে একটি বড় জেনারেটরে পাঠানো হয়। এই যান্ত্রিক শক্তির কারণে এই জেনারেটরের চৌম্বক ক্ষেত্র বিঘ্নিত হয় এবং তাতে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। এখন এই বিদ্যুৎ সংরক্ষণ করা বেশ কঠিন, তাই একে স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে পরবর্তীতে সাবস্টেশনগুলোতে পাঠানো হয়। এখানে সাধারণ ট্রান্সফরমারের জায়গায় স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, কারণ এটি বিদ্যুতের ভোল্টেজ বাড়িয়ে দেয় যাতে ভ্রমণের সময় বেশি পাওয়ার লস না হয়। এই ট্রান্সফরমারগুলো বিদ্যুতের প্রয়োজন অনুযায়ী ৭২০০ থেকে শুরু করে ৩,৮৫,০০০ ভোল্টের উচ্চ ভোল্টেজের সরবরাহ করতে পারে। এখন এই বিদ্যুৎ কয়েকশো হাজার কিলোমিটার লম্বা তারের মধ্য দিয়ে আপনার এলাকায় পৌঁছায়, যেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমারের ভোল্টেজ কমিয়ে আপনার ঘরে ২২০ থেকে ২৪০ ভোল্টের বিদ্যুৎ পাঠায়। আর সুইচ অন করতেই এই বিদ্যুৎ আপনার লাইট পাখায় পৌঁছে যায়, যা আপনার ঘরকে উজ্জ্বল এবং বায়ুকম করে তোলে। এখন আপনার ঘরে তো বাতি জ্বলে গেল, কিন্তু আমাদের এবার আবার পাওয়ার প্ল্যান্টের দিকে ফিরতে হবে, কারণ সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বাকি। আর এই প্রক্রিয়াটি হচ্ছে স্টিমকে ঠান্ডা করে আবার পানিতে পরিণত করা, যাতে তা পুনরায় ব্যবহার করা যায়। এই জন্য প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী ১ থেকে ১০টি কুলিং টাওয়ার থাকতে পারে। টারবাইনে নিজের কাজ শেষ করে স্টিম পাইপ দিয়ে ভ্রমণ করে এই বড় বড় কুলিং টাওয়ারে পৌঁছায়, যেখানে এই স্টিম ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, যা এটিকে ঠান্ডা করে পানিতে পরিণত করে এবং নিজে এই তাপ নিয়ে টাওয়ারের ওপরের প্রান্ত দিয়ে পরিবেশে মিশে যায়। বলে রাখি, কুলিং টাওয়ার থেকে নির্গত গরম বাতাস কোনো রাসায়নিক বা অশুদ্ধি থাকে না। এভাবে কয়লা থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়া শেষ হয়। যদিও এই প্রক্রিয়া শুনতে যতটা সহজ, আসলে তা করতে ততটাই কঠিন, কারণ বয়লারের জ্বলন্ত আগুন থেকে শুরু করে সুপার হিট স্টিম সামলানো একটি বড় চ্যালেঞ্জ। আর এখানে একটি ছোট ভুল সম্পূর্ণ পাওয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে হয়তো আপনি বুঝতে পারছেন কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির সমস্যা দেখা দিচ্ছে। তো আপনারা কি বলতে পারবেন ঠিক কোন কারণে এত বেশি ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে? আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। দেখবো আজকের ভিডিওটি দেখে আপনারা কে কতটুকু শিখতে পারলেন। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও দেখতে ডিসক্রিনে দেখানো যে 4টি ভিডিও আছে, সেগুলোর যে কোনো একটাতে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আর এমন মজার ভিডিও প্রতিদিন মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।